ক্লাস 11-এর জন্য অ্যাকাউন্টেন্সি থিওরিতে কী আছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট হয়, কারণ অ্যাকাউন্টেন্সি যে থিওরি জানে না সে অ্যাকাউন্টেন্সিটাকে পিওর লেভেলে করতে পারবে না, ভুলভাল হয়ে যাবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে পরের দিকে যখন উঁচু উঁচু ক্লাসে পড়াশোনা করবো তখন আমার কাছে অ্যাকাউন্টেন্সি থিওরি খুব কাজে লাগবে। তো একদম প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি কী জিনিস? দেখ, তিনটে শব্দ আছে, আমরা এখানে বইটাকে ফলো করতে করতে যাব। তিনটে জিনিস আছে, একটাকে বলা হয়েছিল অ্যাকাউন্টেন্সি কাকে বলে, একটাকে বুককিপিং কাকে বলে, একটা অ্যাকাউন্টিং কাকে বলে, রাইট? তো হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট ইজ বুককিপিং, হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি, এটা বাই ডেফিনেশন আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবো দরকার লাগলে, এবং সেটা পড়বো যে অ্যাকাউন্টেন্সি কাকে বলে। ওকে, না একটা বই যে বইটাতে এই সমস্ত অ্যাকাউন্টেন্সির নলেজ পাওয়া যায় তাকে অ্যাকাউন্টেন্সি বলে। আমি ছোটো করে বলছি, বাকিটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেওয়া যাবে। বুককিপিং মানে কি না, যখন আমার ট্রানজ্যাকশান রেকর্ডিং হচ্ছে সেটাকে রেকর্ডিং করাটাকে বুককিপিং বলা হবে, রাইট? বাট হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এই ডেফিনেশনটা ইজ ফার মোর ইম্পর্টেন্ট থিং। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, যেটা ওখানকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থা বলা হয়, তারা বলছে যে হিসাব নিকাশ হলো একটি কৌশল যার মাধ্যমে বিভিন্ন ঘটনা ও লেনদেনকে বিশেষভাবে অর্থের আকারে যেগুলি পরিমাপযোগ্য হয়, যেগুলো মেজারেবল ইন টার্মস অফ মানি হয়, এমন কোনো ইভেন্টকে নিয়ে তুমি সেগুলোকে লিপিবদ্ধ করা হবে, মানে রেকর্ডিং করা হবে, দেন ক্লাসিফিকেশন করা হবে, শ্রেণীবদ্ধ করা হবে, সারসংক্ষেপ করা হবে, মানে কনডেনসেশন করা হবে, এবং শেষমেশ তার থেকে রেজাল্ট বার করা হবে। ফলাফল নির্ধারণ বিশ্লেষণ ও করার পদ্ধতিকে বলা হলো অ্যাকাউন্টিং। তাহলে হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং হচ্ছে এই সমস্ত কিছু করা যেখানে আমরা রেকর্ডিং, ক্লাসিফিকেশান, কনডেনসেশন অ্যান্ড রেজাল্ট আউটকাম বার করা, এমন একটা মেথডগুলো যেটা অ্যাপ্লাই করা হবে যেটা অ্যাকাউন্টিং ইভেন্টের উপরে কাজ করবে, রাইট? তাহলে হোয়াট ইজ অ্যাকাউন্টিং কথাটা বোঝা গেছে, অ্যাকাউন্টেন্সি বোঝা গেছে, এবং বুককিপিং বোঝা গেছে, রাইট? এখন আমি বলছিলাম যেটা যে অ্যাকাউন্টিং কি কোনো একটা সায়েন্স, আর্টস না বোথ? আমরা বলছি যে আমরা নর্মালি বলে থাকি যে অ্যাকাউন্টিং ইজ বোথ দ্য সায়েন্স অ্যান্ড আর্টস, দুটো মিলালে আমরা পাই। তার মানে আনসার যখন কোশ্চেনে থাকবে এমসিকিউতে তখন আমরা বলবো বোথ। ওকে, অ্যাকাউন্টিং কেন করা হয়? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভটা কি না, এরা বলছে যে সিস্টেমেটিক রেকর্ড অফ ট্রানজ্যাকশন করা একটা অবজেক্টিভ। আমি জানো যে লেনদেনগুলো হয়েছে সেগুলো যেন ঠিক করে লিখে রাখতে পারছি, বাট সেটাই লিখে রাখার কোনো অবজেক্টিভ হলো নাকি? তো আসল কথা বলো, আসল কথা হচ্ছে অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল রেজাল্ট ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম। ভাই এবছরে তোর কত লাভ হয়েছে রে, যদি এই হিসেবেই না করতে পেরেছি তো লিখে রেখে কী লাভ করেছি? তো অরিজিনাল অ্যাকাউন্টিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যদি বলে রাইট 2 অবজেক্টিভস, পরীক্ষাতে 1 নম্বরের কোশ্চেন আসবে, 2টো অবজেক্টিভ লিখবে, তো ফার্স্ট লিখবে এটাই, অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল রেজাল্ট, আমার 1 বছরে কত লাভ লোকসান হয়েছে বার করা। 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স বার করা, মানে বাংলার কথা হচ্ছে আর্থিক অবস্থান বার করা, নির্দিষ্ট সময় অন্তে আর্থিক অবস্থান নির্ণয় করা, মানে বাংলা কথা ব্যালেন্স শিট তৈরি করা। তাহলে ব্যালেন্স শিট তৈরি করা আর পিএল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছিল মেন 2টো অবজেক্টিভ। বোঝা গেছে না বোঝানি? তো এটাই অবজেক্টিভ। এছাড়া এরা আরও কিছু কথাবার্তা বলছে যে ম্যানেজমেন্টকে সাহায্য করা, কোনো না কোনো যার যেগুলো ইনফরমেশান লাগে সেই ইনফরমেশানগুলো আমরা যেন অ্যাকাউন্টেন্সি তাকে সাপ্লাই করতে পারে। ওকে, যে লোন দেবে সে চিন্তা করছে কোম্পানির কত অ্যাসেট আছে, কত লোন আছে, তো তাকেও কিছু ইনফরমেশান সাপ্লাই করতে হবে। যে মূলধন দেবে তাকে, রাইট? যেটাই উদ্দেশ্য সেটাই সুবিধে, ওই সুবিধাটা পাওয়ার জন্যই করা হয়। আমি ছোটো করে বলে দিচ্ছি, আর্থিক ফলাফল নির্ধারণ করা একটা, 2-3 বছরের আর্থিক ফলাফলের মধ্যে তুলনা করা একটা, এইসব সুবিধাগুলো করে থাকে। ম্যানেজমেন্টকে হেল্প করবে কিছু না কিছুভাবে, গভর্নমেন্টকে জানতে দেবে যে কত টাকা তার ট্যাক্স পাওনা হয়, সেটা অ্যাকাউন্টেন্সি না থাকলে জানতে পারতো না। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ। ফাইন, লিমিটেশনস পড়তে হয় না, আসবে না। পরের পয়েন্ট হচ্ছে এই যে বললাম না ইনফরমেশান সাপ্লাই করা, অ্যাকাউন্টিং যে ইনফরমেশান আছে, অ্যাকাউন্টিং ইনফরমেশান বলতে কোনটা কাকে বলে, হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইনফরমেশান, আর তার কিছু ক্যারেক্টার আছে, নর্মেটিভ ক্যারেক্টার বলা হয়। যে তথ্য, হিসাব তথ্য বলতে বোঝায় যেটা কিনা, হিসাব তথ্য বলতে হিসাব নিকাশ প্রক্রিয়ার মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তাকেই বলা হবে হিসাব নিকাশ তথ্য। অ্যাকাউন্টিং ইনফরমেশান আর দোজ হুইচ আর ডিরাইভড ফ্রম অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইনফরমেশান আর দোজ হুইচ আর ডিরাইভড ফ্রম
अकाउंटिंग भाई, अकाउंटिंग में ऐसा कुछ ना कुछ इन्फॉर्मेशन मिला हो तो अकाउंटिंग इन्फॉर्मेशन हो गया। तो এটা ये কার কাজে লাগবে, এটা কার কাজে লাগে, হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ভেরি ইম্পর্টেন্ট। দু ধরনের ইউজার আছে, ওয়ান ইজ ইন্টারনাল ইউজার, আনাদার ওয়ান ইজ এক্সটার্নাল ইউজার। কী বললাম, ইন্টারনাল ইউজার অ্যান্ড এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার্স কারা 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 হয় না, আমি বলছিলাম যারা স্টাফ আছে, যারা ম্যানেজার আছে, রাইট, যারা ক্যাপিটাল প্রোভাইড করেছে, মানে ক্যাপিটাল সাপ্লাই করেছে যারা, রাইট, তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। তাহলে এক্সটার্নাল ইউজার কারা আছে, যারা ব্যাংক, যারা আমাকে লোন দেয়, যাদের কাছে আমাদের অ্যাকাউন্ট আছে, খাতা আছে, বিভিন্ন ইনভেস্টার্স, বিভিন্ন ক্রেডিটার্স, বিভিন্ন ডেটার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো না কোনো রিসার্চ করছে যারা, তারা আমার ইনফরমেশনকে নিয়ে গিয়ে রিসার্চ করবে, তাদের রিসার্চে হেল্প করবে। তো রিসার্চার অ্যান্ড দ্য কমন পিপল আর দ্য এক্সটার্নাল ইউজার্স। তো তোকে যখন কোয়েশ্চেন করবে যে তুমি বলো তো এর মধ্যে কে এক্সটার্নাল ইউজার, ABCD, তোকে খুঁজে নিতে হবে কে এক্সটার্নাল ইউজার, রাইট, ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে আমরা বললাম অ্যাকাউন্টিং ইনফরমেশন, এর ক্যারেক্টার কি, কোয়ালিটেটিভ ক্যারেক্টার। কী বলেছে বল, গুণগত বৈশিষ্ট্য, মানে কোয়ালিটেটিভ ক্যারেক্টার। কোয়ালিটেটিভ ক্যারেক্টার বলতে বলে পরীক্ষাতে কোশ্চেন আসে যে দুটো কোয়ালিটেটিভ ক্যারেক্টার বলো। একটা হচ্ছে রিলায়েবিলিটি, মানে আমি এমন ধরনের অ্যাকাউন্টিং করছি যেন সেটা রিলায়েবল হয়, মানুষ যেন বিশ্বাস করে, মানে বিশ্বাসযোগ্যতা না থাকলে অ্যাকাউন্টিং কাজ নেই কোনো। হ্যাঁ, ওকে, সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হতে হবে, কথা বলো, কোনো অসুবিধা নেই। দেন কি বললাম, রেলিভেন্সি মানে কি, প্রাসঙ্গিকতা। একটা জিনিস আমি যখন তাহলে একটা পয়েন্ট কী বললাম আমি, রিলায়েবল হতে হবে, আর 2 নম্বর কী বলেছি আমি, রেলিভেন্স হতে হবে। রেলিভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিক হতে হবে। ধরা যাক আমি চাইছিলাম যে লাভ ক্ষতি হিসেব করবো কি সেলস দেখাতে চাইছি, দেখলাম যেটার কোনো রেলিভেন্সই নেই, যেটা ওর সঙ্গে রিলেটেড নয়, এমন কিছু সেলসকে আমি সেলসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আবার চিন্তা করে নে, মনে কর আমি আলু বিক্রি করি, রাইট, আমার দোকানে কয়েকটা পুরনো চেয়ার টেবিলও পড়েছিল, তো চেয়ার টেবিল বিক্রিকে আমি মনে করেন আলু বিক্রির সঙ্গে যোগ করে দিয়ে সেলসের মধ্যে দেখিয়ে দিই, তাহলে কি সেটা প্রাসঙ্গিক হলো? তো তোমার যেন অতি অবশ্যই প্রাসঙ্গিক থাকে। হিসাব নিকাশ তত্ত্বের বিশ্বাসযোগ্যতা থাকার পাশাপাশি সেই তথ্যটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। থার্ড পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কম্পারেবিলিটি, দুখানা পয়েন্ট জানলে যথেষ্ট হবে। মানে এমনভাবে তথ্য পরিবেশন করা হচ্ছে সেটা যেন বোধগম্য হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়, আর এটা কী বলেছি আমি, কম্পেয়ারেবল হয়। এবছরের অ্যাকাউন্টিং পরের বছরের অ্যাকাউন্টিংয়ের সঙ্গে, এক্স কোম্পানি অ্যাকাউন্টিং ওয়াই কোম্পানি অ্যাকাউন্টিংয়ের সঙ্গে যেটা যেন তুলনা করা যায়, কম্পেয়ার করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, ওটা খারাপ, রাইট। বেসিস অফ অ্যাকাউন্টিংটা আবার দুরকম হয়। একটাকে বলি ক্যাশ বেসিস, একটাকে বলি অ্যাক্রুয়াল বেসিস। একটাকে বলি ক্যাশ বেসিস, একটাকে বলি কি অ্যাক্রুয়াল বেসিস। একটা ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস, রাইট। একটা ক্যাশ বেসিস কোনটাকে বলে না ভাই, আমি যদি নগদে যে পরিমাণ টাকার আসছে আর যা টাকা যাচ্ছে সেটাই আমার ইনকাম, সেটাই আমার এক্সপেন্ডিচার, ঠিক আছে। এরা বলছে সেই সব লেনদেনকে লিপিবদ্ধ করা হয় যার ফলে নগদ অর্থের আগমন ঘটে বা নির্গমন ঘটে। নগদ অর্থ আসে বা নগদ অর্থ যায়, মানে পিওরলি ক্যাশ ট্রানজ্যাকশানস রিলেটেড যে ইয়েগুলো করা হয়। ক্যাশ এলে, যেমন ধর আমি পড়াচ্ছি, মনে কর আমি পড়াচ্ছি, তাদের মধ্যে 30 জন টাকা দিয়েছে, তো ওটাই আমার ইনকাম। মনে কর অভিজিৎ ডাক্তার, সে তার কাছে যতজন রুগী গেছে এবং সেই রুগীর কাছ থেকে হাতে টাকা পেয়েছে, সেই টাকার ইনকাম। 3 জন রুগী এমন আছে যে ওষুধ নিয়েছে কিন্তু সেদিনকে পুরো টাকা দিয়ে উঠতে পারেনি বা টাকা দেয়নি, একদমই টাকা দেয়নি, সেটা কিন্তু ইনকামই নয়। তাহলে ইনকাম কোনটাকে বলবে, নগদে যে টাকাটা এলো সে টাকার ইনকাম। মনে কর গত মাসের ওষুধ খেয়েছিল, এই মাসে টাকা দিয়ে গেছে, তাহলেও সেটা এই মাসের ইনকাম। তাহলে দুটো জিনিস হলো, টাকা আসবে সেটা মেবি এই পিরিয়ডের জন্য হতে পারে বা আগের পিরিয়ডের জন্য হতে পারে, বা টাকা এলেই ইনকাম আর টাকা গেলেই খরচা, তাকে বলা হলো ক্যাশ বেসিসের হিসেব করা। তাহলে ওইভাবে যে আয় হয়েছে আর যা ব্যয় হয়েছে প্লাস মাইনাস করে একটা উত্তর পাবো, সেই উত্তরটাকে আমরা বলবো যে ক্যাশ বেসিসের নেট ইনকাম। তাহলে অ্যাক্রুয়াল বেসিস কোনটাকে বলা হবে? অ্যাক্রুয়াল বেসিস মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট হিসাব করা হতে হবে। আমি মনে কর ডিসেম্বর মাসে কত ইনকাম হয়েছে আমি হিসেব করতে বসবো, তাহলে ডিসেম্বর মাসে কিছু লোক টাকা দিয়েছে
আর কিছু লোক টাকা দেয়নি, সেটা অ্যাড করে নেবো অ্যাড আউটস্ট্যান্ডিং। নভেম্বরে কেউ ডিসেম্বরে টাকা অ্যাডভান্স নিয়ে রেখে দিয়েছি আমি, তাহলে সেটাকে ডিসেম্বর মানে প্রিপেড, সরি জানুয়ারি মাসের প্রিপেড এখন কেউ দিয়ে দিয়েছে ডিসেম্বরে, তো সেটাকে মাইনাস করে দেবো। তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং লেস প্রিপেড করে আমি এই বছরের সংক্রান্ত ম্যাটারে, ওই হিসাবকাল সংক্রান্ত ম্যাটারে ওই অ্যাকাউন্টিং পিরিয়ড রিলেটেড ইনকামটাকে বার করব। সেই ধরনের যে করা হয় তাকে বলা হয় প্রাপ্য প্রদেয় ভিত্তিক ব্যবস্থা হিসাব নিকাশ বা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। যে পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট হিসাবকালের সমস্ত লেনদেনকে, সেটা নগদ হতে পারে অনগদ হতে পারে, হিসাবে নথিভুক্ত করার মাধ্যমে লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয়। কি বললো, যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট হিসাবকাল মানে রিলেটিং টু আ পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড, all transactions either cash or non cash, পাক্কা? এই নন ক্যাশ ট্রানজ্যাকশনস মানে কোনটা, যেটা আউটস্ট্যান্ডিং আছে, রাইট? যেটা ধারে কেনা হয়েছিল, টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়নি, সেটাও আমার কাছে সেলস, সেটাও আমার কাছে পারচেস। ধারে বিক্রি হয়েছে কিন্তু টাকা পাইনি, সেটাও সেলস। এই পুরো বাট রিলেটিং টু দ্যাট পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড, তখন যেটাকে আমরা ইনকর্পোরেট করি, সেই ধরনের অ্যাকাউন্টিংগুলোকে লাভ ক্ষতি হিসেব করা হয়। সেই পদ্ধতিটাকে আমরা বলি কি না, অ্যাক্রুয়াল বেসিস। মনে থাকবে, সারা পৃথিবীতে মেনলি অ্যাক্রুয়াল বেসিসেই হিসেব রাখা হয়, এবং তার কিছু সুবিধা অসুবিধাগুলো আছে যে কী কী দরকার লাগলে যার কাছে বই নেই সেখান থেকে স্ক্রিনশট থেকে পড়ে নেবে যে হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস, পাক্কা? যদি দেখা গেল যে আমরা ক্যাশ বেসিসও করতে পারি আবার অ্যাক্রুয়াল বেসিসও করতে পারি, তাহলে কেন নয় একটা মিক্সড বেসিস করব। একটাকে নাম দিলাম কি, মিক্সড চাউমিন, পাক্কা? একটা মিক্সড চাউমিন বেসিস করব, এটাকে বলি মিক্সড বেসিস। তাহলে ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসকে মিক্সিং করে যদি একটা মেথড করা যায়, আনে वाला যে আর রুপিয়া হয় না, যেটা টাকা আসছে যেটা, সেটা ক্যাশ বেসিসে করলাম, আর যাচ্ছে যেটা সেটা অ্যাক্রুয়াল বেসিসে করলাম, তখন আমরা এটাকে বলবো হাইব্রিড বেসিস বা মিক্সড বেসিস। কোনো অসুবিধা কিছু? মনে কর একজন ডাক্তার, তার কাছে রুগীরা যে টাকাটা দিচ্ছে সেটা তার ক্যাশ বেসিসে ইনকাম খুব ঠিক আছে, নিজে দেয়নি, সে পরে মাসে দেবে কিনা, পরে দিয়ে যাবে কিনা, না দেবে কিনা, এটা নিয়ে বেশি কোনো মাথা খারাপ করলো না। কিন্তু ওই যাকে টাকা দিচ্ছে, যে ইলেকট্রিক বিলটা দিচ্ছে, যে টেলিফোন বিলটা দিচ্ছে, যে কর্মচারীকে মাইনে দিচ্ছে, সেটা কিন্তু সে অ্যাক্রুয়াল বেসিসে করছে। টাকাটা বাকি থাকলে হবে না, দিয়ে দিতে হবে। যদি না দিয়েছি তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং দেখাবো, রাইট? দ্যাট ইজ কল্ড মিক্সড বেসিস, পাক্কা? তারপরে আর এখানে বেশি কিছু আলোচনা করছে না। কত রকম ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং আছে বাবু, পৃথিবীতে হাজার ব্রাঞ্চেস, মানে প্রচুর কিছু আছে ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। বাট এরা বলছে কিনা একটা অ্যাকাউন্টিং বলা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যখন আমার এই যে বিক্রি বাট্টা করলাম, টাকা আয় হলো ব্যয় হলো, একেবারে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা যেখানে করা হয়, যেখানে প্রোডাকশন রিলেটেড ম্যাটার, সেখানে কস্ট অ্যাকাউন্টিং করা হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে আরেকটা অ্যাকাউন্টিংয়ের কথা বলা হচ্ছে, যেখানে ম্যানেজমেন্টের লোকেরা, ব্যবস্থাপকরা যারা, দোজ আর ম্যানেজার, দে হ্যাভ টু টেক দ্য ডিসিশনস। আর ডিসিশন করার জন্য তাকে একটা অ্যাকাউন্টিং পদ্ধতি বানিয়ে তাকে হেল্প করা হয়, তাকে বলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, রাইট? নাও দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ওভার। চলো।